অনিন্দিতা দেবী তার দুই মেয়ে রিমা ও রিঙ্কি এবং একমাত্র ছেলে বিকাশ এবং তার স্বামী অবিনাশবাবুর সঙ্গে বকুলতলা গ্রামে বসবাস করে। অবিনাশবাবুর বয়স বাড়ার সাথে সাথে সে আর কিছুই কাজ করতে পারত না। সারা দিন রাত বাড়িতেই থাকতো। রোজগার করার মতো শুধু বিকাশই ছিল। বিকাশ কাঠের দোকানে কাজ করত, আর সেই কাঠের দোকানে আসবাবপত্র বানানো হতো। সেখান থেকে মাস গেলে বিকাশ যা টাকা উপার্জন করে আনতো, সেই টাকা দিয়ে এতগুলো পেট চালানো অসম্ভব হয়ে পড়ত। এমনই একদিন অনিন্দিতা দেবী তার দুই মেয়ে আর ছেলেকে বলছিল, জানিস রিমা, রিঙ্কি, আমি একটা কথা ভেবেছি। আমি চাইছি এবার বিকাশের বিয়েটা সেরে ফেলবো। ও মা, এখন তো শীতকাল, তুমি দাদার বিয়ে এখন দিও না। এই শীতকালে আমরা ভালোভাবে সাজগোজ করতে পারবো, কিন্তু এই কনকনে শীতে আমাদেরকে সোয়েটার পরতে হবে। না, সোয়েটার পরে আমি কখনোই তাদের বিয়েতে যেতে চাই না। সোয়েটার পরে গেলে আমার সব মেকআপ খারাপ হয়ে যাবে, আর আমাকে একদমই ভালো লাগবে না মা। আরে বাবা, আমি তো এখন শুধু বলছি তো তোর দাদার বিয়েটা দিয়ে দেব। আমি কি আজই দিয়ে দিচ্ছি নাকি? তোরা এমন ভাবে কথা বলছিস যেন এক্ষুনি তোরা যাচ্ছিস। কিন্তু আমি ঠিক করে ফেলেছি, বিকাশের বিয়েটা এবার সেরে ফেলবো। তোদের যেতে হয় যাবি, আর না যেতে হয় না যাবি। শীতের কারণে কি কারোর বিয়ে হয় না নাকি? নাকি সকলে বাড়িতে বসে আছে আর না কেউ বিয়ে খেতে যাচ্ছে না শুনি? মা, তুমি যতই যাই বলো না কেন, দাদার বিয়ে কিন্তু শীতকালে একদমই দেবে না। আর হ্যাঁ, যদি দাও তাহলে ধনী পরিবারের মেয়ের সঙ্গে দেবে, তাহলে বিয়ে বাড়িতে গেলে একটু আরাম পাবো। ধনী লোকেরা খাবারেতে কত কিছু করে, আর তার সাথে কফি স্টলও করে। তাই এমন মেয়ের সঙ্গে তাদের বিয়ে দেবে যেন মেয়ের বাবারা এই সব কিছুই করে। আহ রিমা, চুপ করতো। আর দ্বিতীয়বার যদি এরকম কথা বলেছিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই খুব ভালো করেই জানিস তোর বাবার কেমন অবস্থা, আর তোর দাদারও কিরকম অবস্থা। এরকম অবস্থাতে কোন ধনী পরিবারের বাবা তার মেয়ের বিয়ে দেবে শুনি? তোরা কি ভেবেছিস শুধু তোরাই ধনী পরিবারের মেয়েকে দেখে শুনে নিয়ে আসবি, আর তারা কি অন্ধের মতো বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ মা, ঠিকই বলেছে। আমি বলি কি, দাদা তো আমার ওই স্কুলের বান্ধবী পল্লবীকে অনেক পছন্দ করতো। আমার মনে হয় দাদা এখনো পল্লবীকে পছন্দ করে। তুমি একবার দাদাকে জিজ্ঞাসা করো না মা। কি সত্যি নাকি? কই, আমি তো এই কথাটা জানতাম না। তুই আমাকে আগে বলিসনি কেন? ঠিক আছে, দাঁড়া, আমি তো দাদাকে এক্ষুনি ডাকছি। বিকাশ, কিরে বাবা, শুনতে পাচ্ছিস? একটু এদিকে আয় না বাবা, তোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। রুমের ভিতর থেকে মায়ের কথা বিকাশ সবকিছুই শুনতে পাচ্ছিল, কিন্তু তাও বিকাশ না শোনার ভান করে চুপ করেছিল। মায়ের ডাক শুনতে পেয়ে বিকাশ মায়ের সামনে এসে হাজির হয় আর বলে, হ্যাঁ মা, বলো, তুমি আমাকে ডাকছিলে কেন? কিরে বাবা, তুই তো কই একবারও আমাকে জানাসনি। আমি তো তোর মা। তুই যদি আমাকে জানাতিস তাহলে আমি কি তোকে বারণ করতাম নাকি রাগ করতাম? আমি তো তোর বিয়েটা সেরে ফেলবো বলেই ভাবছি। তুই যদি আগেই আমাকে বলে দিতিস, শীত পড়ার সাথে সাথেই তোর বিয়েটা দিয়ে দিতাম। এখন তো কনকনে শীত পড়ে গেল। মা, আমি তোমাকে এইভাবে বলিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো বিয়ের জন্য রাজি হবে না, কারণ ওরা খুব তো দরিদ্র। ওর বাবা হচ্ছে কৃষক। ভেবেছিলাম তুমি হয়তো গরিব পরিবারের মেয়েকে বাড়ির বউ করবে না। এই ভেবেই তো আমি তোমাকে বলতে পারছিলাম না। ছি ছি, তুই এই জন্য এতদিন চুপ করেছিলিস? তুই একবারও এটা ভাবলি না আমরা এত দারিদ্র, আমরা যদি আবার ধনী পরিবারের মেয়ে আনি তাহলে তো তার আরো খরচ বেশি হয়ে যাবে। আমাদের পরিস্থিতির মতোই আমাদেরকে বাড়ির বৌমা খুঁজে আনতে হবে। আর তুই পল্লবীকে পছন্দ করেছিস তো খুব ভালো হয়েছে। ওই মেয়েটাকে তো আমার খুব ভালো লাগে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর অনিন্দিতা দেবী রিঙ্কি তারা দুজন মিলে পল্লবীদের বাড়িতে কথাবার্তা বলতে যায়। কথাবার্তা বলার পর দুই পক্ষ একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছুদিন পর তাদের বিয়ের দিন চলে আসে। বিকাশ বিয়ে করতে চায়, তখন তার পিছনে পিছনে আরো সকলে যায়। তাতে বিকাশের দুই বোনও ছিল। রিমা অহংকার করেই বলে, ছি ছি মা, কার সঙ্গে দাদা বিয়েটা করলো? আমি তো ভাবতেই পারছি না, এত গরিব মেয়ে আমার বৌদি হবে। আমি তো কত আশা করেছিলাম ধনী পরিবারের মেয়েকে বাড়ির বৌদি করব, কিন্তু এই যে দেখছি তার উল্টো হয়ে গেল। শুধুমাত্র একটা তিরপল ঘিরে বিয়ের মণ্ডপ করেছে। এরকম আবার কেউ মণ্ডপ করে? দিদি, তুই এরকম কেন বলছিস বলতো? বেচারিরা কিছু করতে পারছি না তাই এরকম করেছে। না হলে কি কোনো বাবা এরকম ভাবে বিয়ে দিতে চায়? দেখ দিদি, তোর বিয়েতে যদি বাবা কিছু না করতে পারে তাহলে তুই তখন কি করবি? পল্লবীর বাবারও অত সামর্থ্য নেই, তাই করতে পারেনি। এই তুই চুপ কর তো। তুই ছোট হয়ে আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। ছোট ছোটর মতো থাক, বড়দের কথাতে একদম নাক গলাবি না। তুই দেখে নিবি, বৌদি যদি সঙ্গে করে কিছু না নিয়ে যায় না, তাহলে কিন্তু বৌদিকে আমি সব সময় কথা শোনাবো। দিদি, তুই কবে থেকে এরকম হিংসুটে হয়ে গেলি বলতো? আমি তো ভাবতেই পারছি না যে তুই আমার দিদি। তুই আমার দিদি হয়ে কিভাবে এরকম ব্যবহার করতে পারিস বলতো? পল্লবীর বাবার একটা কম্বল কেনার মতো টাকা নেই, আর হিটার কিভাবে কিনে দেবে? রিমা আর রিঙ্কির কথা পল্লবীর বাবা মহেশবাবু শুনে ফেলে। সেদিন বিয়ে সম্পূর্ণ হওয়ার আগেই মহেশবাবু ধার দেনা করে মেয়ের জন্য একটা হিটার কিনে নিয়ে আসে। এরপর বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর
মেয়ের সঙ্গে হিটারটিকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। হিটার দেখে রিমা অনেক খুশি হয়ে যায় এবং সারা দিনরাত শুধু হিটারের সামনেই বসে থাকতো। রিমা এই ধরনেরই ছিল, সে হিটারের সামনে থেকে কখনোই সরত না। এভাবেই বেশ আরো কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। পল্লবী বাড়িতে এসে বাড়ির সমস্ত কিছু কাজ করতে থাকে, তার উপরে আবার ঠান্ডা জলে বাড়ির সমস্ত কাজ করত, সেজন্যই তার হাত পা সাদা হয়ে গিয়েছিল। তখন সেটা দেখে অনিন্দিতা দেবী বলে, এ কি বৌমা, তোমার হাত পা এত সাদা হয়ে গেছে কেন? ও, বুঝতে পেরেছি, তুমি সকাল থেকে রাত পর্যন্ত এই ঠান্ডা জলে কাজ করো আর তার জন্যই এরকম হয়েছে। কিন্তু তুমি এটা আমাকে আগে কেন দেখাওনি বলো তো? এই রিমা, হিটারের সামনে থেকে সরে যেত। সকাল থেকে রাত পর্যন্ত একটাও কোনো কাজ করিস না, তার উপর হিটারের সামনে গিয়ে বসে থাকবি, আর তাও আবার একটা নিজে কম্বল জুড়ে নিয়ে। মা, তুমি আমাকে কেন এরকম ভাবে বলছো বলো তো? এই বাড়িতে তো বৌমা হয়ে আসার খুব শখ ছিল পল্লবীর। পল্লবী এখন এই বাড়ির বউ, বউকে তো কাজ করতেই হবে। আর তাছাড়া পল্লবী কাজ করবি না তো কে করবে? আমরা করবো নাকি? আর আমরা কেনই বা কাজ করতে যাব? দিদি দেখ, বৌদির খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আবার এই কনকনে ঠান্ডার মধ্যে বৌদি সকাল থেকে রাত পর্যন্ত ঠান্ডা কনকনে জলেতে কাজ কাম করে। আর তুই কিন্তু এটা বৌদির সঙ্গে ভালো করছিস না। রিঙ্কি, থাক না, ওসব বলতে হবে না। আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া আমি কাজ করবো না তো কে করবে? কাজ তো আমাকে করতেই হবে। বৌমা, তুমি হিটারের সামনে কম্বল গায়ে দিয়ে বসো, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে আসছি, তোমার হাতে পায়ে একটু মালিশ করে দেব। এই বলে অনিন্দিতা দেবী বৌমার জন্য তেল গরম করতে চায়। কিছুক্ষণ পর তেল গরম করে অনিন্দিতা দেবী বৌমার হাতে পায়ে মালিশ করে দেয়। তখন পল্লবীর চোখে জল চলে আসে। সেই চোখে জল দেখে অনিন্দিতা দেবী বলে, কি ব্যাপার বৌমা, তোমার চোখে জল কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, তুমি বরং একটু আরাম করে নাও, তাহলে দেখবে তোমার অনেকটা ভালো লাগবে। মা, আমার ব্যথা সব চলে গেছে। আমার হাতে পায়ে একদমই আর ব্যথা নেই। আসলে এটা ভেবেই আমার চোখে জল আসছে। আমি আপনার মতো একটা শাশুড়িকে মায়ের রূপে পেয়েছি, আর রিঙ্কির মতো একটা বোন পেয়েছি। এটাই আমার জন্য অনেক মা। এই বলে পল্লবী কান্নাকাটি করতে থাকে। এরকম ভাবেই পল্লবীর শাশুড়ি মা আর ছোট ননদ পল্লবীকে খুবই ভালোবাসতো, কিন্তু পল্লবীর বড় ননদ রিমা তাকে একদমই ভালোবাসতো না। সবসময় বৌদিকে ছোট বলেই অপমান করত। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন কনকনে শীতের রাতে পল্লবীর মা বাবা পল্লবীর বাড়িতে এসে ওঠে। সামনে মা বাবাকে দেখে পল্লবী চমকে যায়। মা, বাবা, তোমরা এত রাতে এখানে? তোমরা এখানে কি করছো? কি হয়েছে তোমাদের? মা পল্লবী, আমরা আর কোথায় যেতাম বল? এখানে ছাড়া আমরা আর কোথায় যেতাম? আমাদের তো আর কোথাও যাবার মতো জায়গা নেই, তাই আমরা ছুটে তোর কাছেই চলে আসলাম। জানিস পল্লবী, আমাদের বাড়িটা তো সাদামাটা ছিল। আজ এত ঠান্ডা পড়েছে বলে তোর বাবা একটু মেরামত করার চেষ্টা করেছিল, কিন্তু বাড়িটা শেষমেশ ভেঙে পড়ে গেল। আমরা কোথায় থাকবো, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছিলাম না, তাই আমরা তোর কাছে চলে আসলাম মা। পল্লবীর মায়ের মুখে এই কথা শুনে পল্লবীর শাশুড়ি অনিন্দিতা দেবী বলে, আরে দিদি, আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি এখানে এসে ঠিকই করেছেন। আসুন আসুন, এটা তো আপনারও বাড়ি, আর তাছাড়া আপনি আপনার মেয়ের বাড়িতে আসবে, এটাতে আমার ভয় পাবার কি আছে বলুন তো? আসুন, ভেতরে আসুন, বাইরে অনেক ঠান্ডা, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। এই বলে অনিন্দিতা দেবী পল্লবীর মা বাবাকে বাড়ির ভিতরে নিয়ে আসে, তারপর তাদের সাথেই শুতে নেয়। কিন্তু একটা কম্বল হওয়ার কারণে অতজনের গায়ে মোটেও ঢাকা পড়ছিল না। কারোর হাত বেরিয়ে যাচ্ছে, আবার কারোর পা বেরিয়ে যাচ্ছে। এরকম ভাবেই দুদিক দিয়ে টানাটানি হচ্ছিল। দেখতে দেখতে সকাল হয়ে যায়, কিন্তু তাদের কারোরই ঘুম হয়নি। সকালবেলা বিকাশ কাজে বেরিয়ে যায়। রিমা তাদেরকে অনেক রহস্যের সাথে বলে, আচ্ছা বলছি, আপনারা এখানে কতদিন থাকবেন? এটা তো আপনার মেয়ের বাড়ি, এখানে থাকা কি আপনাদের শোভা দেয়? রিমা, তুই নিজেকে কি মনে করেছিস বলতো? তুই কি ভাবিস তুই ধনী পরিবারের মেয়ে? তুই যদি এটা ভাবিস তাহলে এই ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে ফেল। দেখ, আমাদের যদি বাড়ি ভেঙে যেত আর আমরা যদি তোর শ্বশুর বাড়িতে গিয়ে থাকতাম, তুই কি তখনও আমাদেরকে এইভাবেই কথা বলতিস? ওনারা এতদিন হলো আসেনি, কিন্তু আজ একটা সমস্যার কারণে ওনারা আমাদের বাড়িতে এসেছেন, না হলে কি আসতো নাকি? আর তুই ওনাদেরকে এরকম ভাবে অপমান করছিস। দিদি, এখনো সুযোগ সময় আছে। তুই এখনো নিজের ভুলটাকে শুধরে নে, নাহলে সকল বড়দের অভিশাপ লেগে যাবে তোকে। তাহলে তোর বিয়ে হওয়াটা অসম্ভব হয়ে পড়বে, আর তোকে সারা জীবন মায়ের বাড়িতেই থাকতে হবে। তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। সবাইয়ের মুখে এই কথা শুনে রিমা তার নিজের ভুল বুঝতে পারে। তখন সে পল্লবীর বাবা মা এবং রিঙ্কি আর তার নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকেই রিমা বৌদির হাতে হাতে সব কাজ করে দিত এবং বৌদির সাথে রান্নারও জোগাড় করে দিত। ঠান্ডা জলে বৌদিকে আর কোনো কাজই করতে দিত না, সবকিছু নিজেই করে নিত। এরকম ভাবেই সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।
সীমা দেবী একমাত্র ছেলে রাজু ও বৌমা মালতীকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করেন। রাজু ধনী বাবার একমাত্র ছেলে, তাই সে বন্ধু বান্ধব নিয়ে সবসময় মজমস্তি ও নেশা করে ঘুরে বেড়ায়। এমনই একদিন, উফ মা, কি ঠান্ডা পড়েছে! এত ঠান্ডায় ঘুম আসছে না ভালো করে, তার উপরে আবার জল তেষ্টাও পেয়েছে। এইভাবে কি কম্বল ছেড়ে ওঠা যায়? দেখি যাই গিয়ে রান্নাঘর থেকে জল খেয়ে আসি। এই শীতটাও না কোনো রকম ভাবে ছাড়ছে না যেন আমাকে। এত ঠান্ডা লাগছে যে আমাকে ঘর থেকে বাইরেই বেরোতে ইচ্ছে করছে না। মালতী ঘুম থেকে উঠে মাঝরাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্নাঘরে জল খেতে যায়। জল খেয়ে আসার সময় শাশুড়ি সীমা দেবী মালতীর আওয়াজ পেলে মালতীকে ডাক দিয়ে বলে, বৌমা, ও বৌমা, আমার ঘরে একবার এসো। বলছি আমাকে না খুব ঠান্ডা লাগছে, আমার ঘরে একটু আগুন করে দেবে, তাহলে ঘরটা একটু গরম হয়ে যেত। বয়স হচ্ছে তো, ঠান্ডা আর সহ্য করতে পারছি না। হ্যাঁ মা, এখনই যাচ্ছি। আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে। বয়স্ক মানুষগুলোর কত কষ্ট হচ্ছে এই ঠান্ডায়। আমি এক্ষুনি আগুন করে দিচ্ছি আপনাকে। এই বলে মালতী একটা পাত্র নিয়ে কিছুটা কাঠ দিয়ে তাতে আগুন ধরিয়ে শাশুড়ির ঘরে বসিয়ে দেয়। উফ, এতক্ষণে একটু আরাম লাগলো, না হলে ঠান্ডায় একদম কেঁপে কেঁপে ঘুমাতেই পারছিলাম না। বৌমা, তুমি একটু হাত পা সেঁকে নাও, তাহলে তোমারও আরাম লাগবে। হ্যাঁ মা, হাত পাটা একটু গরম করে নিই, তারপর ঘুমাতে যাব। আমারও প্রচন্ড ঠান্ডা লাগছে। এরপর মালতী গায়ে একটা শীতের চাদর দিয়ে আগুনের কাছে বসে হাত পা গরম করতে থাকে। তারপর হঠাৎই দরজায় কলিং বেলটা বেজে ওঠে। ওহ, এই রাতে আবার কে বেল বাজালো কে জানে, দেখি গিয়ে একবার। কে আবার হবে? একজনই তো আছে যে যখন তখন রাতে বেল বাজায়, যার কোনো টাইম টেবিল বলে কিছুই নেই। সারা রাত বন্ধুদেরকে নিয়ে হই হুল্লোড় করে নেশা করে বেড়াচ্ছে। ঠিক বলেছেন মা, আপনার ছেলে রাজু ছাড়া আর কেই বা হতে পারে এখন। যাই গিয়ে দেখি, দরজাটা খুলে দিই, তা না হলে আবার ভীষণ রেগে যাবে, ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে আছে। এরপর মালতী গিয়ে দরজাটা খোলে, তখনই দেখে রাজু পিছনে 3-4টে গুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। এই হতচ্ছাড়ি দুই শাশুড়ি বউ, তোরা এক্ষুনি বলছি আমার ঘর থেকে বেরিয়ে যা। এই ঘর এক্ষুনি খালি করে দে, তোরা আর এখানে থাকতে পারবি না। এ কি আজে বাজে বকছো তুমি? তুমি নেশা করেছো আবার? এরা কারা তোমার সঙ্গে? সব গুন্ডাদের মতো চেহারা। এসো ঘরে ঢুকে এসো, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে। এই মেয়ে, বেশি কথা বলবি না, এক্ষুনি ঘর খালি করে দে। তোর স্বামী নেশা করে আমাদের সব সম্পত্তি লিখে দিয়েছে, কথাটা শুনতে পেয়েছিস? ঘরটা খালি করে দে এক্ষুনি। মালতীর শুনে মাটি থেকে পা সরে যায়। সীমা দেবী ঘরে বসে বসে সব শোনে এবং বলেন, এ কি কথা বলছে সব? বেরিয়ে যাব মানে? এটা আমার ঘর, তোমাদেরকে লাঠি দিয়ে মেরে এখনই আমি তাড়াচ্ছি। দাঁড়াও। হ্যাঁ রে রাজু, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই কিছু বলছিস না যে? কিছু তো বল বাবা, কি করেছিস? কেন এমনটা করলি তুই? ভাই, আমরা কোথায় বেরিয়ে যাবো এই ঠান্ডাতে? এত রাত্রিবেলায় এভাবে আমাদের তো কোথাও যাবার জায়গাও নেই। আর এই শীতের রাতে বাইরে গেলে আমরা ভীষণ কষ্ট পাবো। দয়া করে আমাদেরকে বের করে দেবেন না। ওইসব শুনিয়ে আমাদের লাভ নেই। রাজু জুয়ায় হেরে গিয়ে সব বিক্রি করে দিয়েছে আমাদের, তাই জন্য আমরা এই ঘরের মালিক। তোরা এক্ষুনি ঘর খালি করে দে, নাহলে আমি ঘর ধাক্কা দিয়ে বার করে দেব। এই বলে শাশুড়ি ও বৌমাকে ঘর থেকে বের করে দেয়। তারপর সীমা দেবী ও মালতী শীতের রাতে রাস্তায় নেমে পড়ে। ঠান্ডায় হি হি করতে করতে সারা রাস্তা হনহনিয়ে একটা আশ্রয় খুঁজে বেড়ায়। কোথাও আর কিছুই আশ্রয় খুঁজে পায় না। শেষে রাস্তার ধারে একটা গাছের গোড়ায় বসে পড়ে দুই শাশুড়ি বৌমা। মা, আমার খুব ঠান্ডা পাচ্ছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। ভীষণ ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এখনই যেন বরফে জমে যাব। ঠিকই বলেছো বৌমা, আমারও মনে হচ্ছে একদম হাড়হিম হয়ে যাচ্ছে। হে রাজুটা আমাদের রাস্তায় নামিয়ে দিল এইভাবে, সবকিছু বিক্রি করে দিয়ে এখন পথের ভিখারি হয়ে গেলাম। এইভাবে সারা রাত্রি থাকলে দুজনের কেউই বাঁচবো না মা। এইভাবে দুজনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসে বসে ভাবে। ঠিক তখনই গাছটার ওপাশ থেকে একটা সাধু বের হয়। তোমরা কিছু চিন্তা করো না, আমার কাছে একটা এমন জিনিস আছে এই ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে নেবে। সাধুর কথা শুনে শাশুড়ি বৌমা ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমি এই গাছের তলাতেই থাকি। আমি হলাম সাধু বাবা, আমার কাজই হচ্ছে মানুষের সেবা করা। তাই জন্য এই নাও কাঠের হিটার, তোমাদের ঠান্ডার হাত থেকে বাঁচাবে। কাঠের হিটার? এটা নিয়ে কি করব? এটা তো কাঠের তৈরি, জ্বালালেই যদি পুড়ে ছাই হয়ে যায় তখন কি হবে? ভয় পেও না,
এতে আগুন জ্বালালেই এই চলবে। এমন ভাবে বানানো আছে যতই আগুন জ্বলুক না কেন এটা পুড়বে না। এটা তোমাদের কাছে রাখো, এটা তোমাদের কাজে লাগবে। তারপর সাধু সেখান থেকে চলে যায়। কাঠের হিটারটা নিয়ে দুই শাশুড়ি বৌমা আগুন জ্বালিয়ে সারা রাত্রি হাত পা গরম করতে থাকে। ঠান্ডার চিন্তাটা না হয় গেল, এবার কি থাকার কোনো জায়গা পাবো না? একটা থাকার ব্যবস্থা করতেই হবে, না হলে কি এভাবে রাস্তায় হিটার জ্বালিয়ে বসে থাকবো? তার জন্য কিছু একটা করতে হবে। কোনো কাজ পেলে দুজনে মিলে কাজ করলে তাহলে একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপর পরের দিন দুজনেই এদিক ওদিকে কাজের জন্য খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তারা একটা বাড়ি পেয়ে যায়। শোনো বাপু, তোমাদেরকে কাজ দিতে পারি। সারাদিনে আমাদের সমস্ত সংসারের কাজ করতে হবে, তার জন্য দুবেলা খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্থা দেব। তোমরা যদি রাজি হও তবে। আমরা খুব রাজি গিন্নিমা, আমরা দুই শাশুড়ি বৌমা মিলে তোমার সমস্ত সংসারে কাজ করে দেব, তুমি আমাদের কাজটা দাও। তবে একটা শর্ত আছে, আমি মাসের শেষেই মাইনে দেব। তার মাঝে কিন্তু টাকা চাইলে আমি মাইনে থেকে কেটে নেব। কোনো অসুবিধা নেই গিন্নিমা, আমরা মাসের আগে মাইনে চাইবো না, আমাদেরকে শুধু থাকার একটা ব্যবস্থা করে দিন। এরপর তারা ওই বাড়িতেই সংসারের সমস্ত কাজ করে, সেখানেই খাওয়া দাওয়া করে দুই শাশুড়ি বৌমা মিলে থাকে। কাজের শেষে ঠান্ডায় তারা কাঠের হিটার জ্বালিয়ে হাত পা গরম করতে থাকে। এই কাঠের হিটারটা ছিল বলে আমরা বেঁচে গেলাম এই ঠান্ডাতে। ভাগ্যিস এই হিটারটা আগুনের সাহায্যে জ্বলে, এরকম চমৎকার কি কখনো দেখা যায়? সত্যি মা, হিটারটা পেয়েছিলাম বলে তবু তো হাত পা গরম করতে পারছি, না হলে কি হতো বলুন তো? ঠান্ডায় একেবারে জমে যেতাম, আর কারেন্টে চলে গিয়ে জ্বালাতে পারতাম, তাহলে গিন্নিমাই কত বকাবকি করতো, আগুন ধরালেই জ্বলে বলে রেহাই। এভাবেই দুই শাশুড়ি বৌমা মিলে কথা বলতে থাকে আর হাত পা হিটারে গরম করতে থাকে। তাদের দুজনের কথা গিন্নিমা আড়াল থেকে শুনতে পেয়ে যায় এবং মনে মনে ভাবে, এই কাঠের হিটারটা যদি আমি পাই তাহলে অনেক টাকায় বিক্রি করতে পারবো। যেমন করে হোক আমাকে হিটারটা পেতেই হবে। আগুন জ্বালালেই হিটার জ্বলে, এ তো চোখেই দেখা যায় না, বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এরপর রাতের বেলায় মালতী সীমাদেবী যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, ঠিক তখনই গিন্নিমা ধীরে ধীরে হিটারের কাছে গিয়ে হিটারটিকে হাত দিয়ে তুলতে যাবে কি তখনই গিন্নিমার হাত পুড়ে ছাই হয়ে যায়। বাবা গো, মা গো, মরে গেলাম, আমার হাত জ্বলে ছাই হয়ে গেল। গিন্নিমার যন্ত্রণায় এভাবেই চিৎকার করতে থাকে। ঠিক তখনই মালতী ও তার শাশুড়ির ঘুম ভেঙে যায় এবং তারা দেখে গিন্নিমা দুহাত জ্বলে গেছে এবং তিনি ছটফট করছে। এ কি গিন্নিমা, আপনার হাত তো পুরো ছাই হয়ে গিয়েছে, এমনটা কি করে হলো? আসলে আমার ঠান্ডা একটু চা খেতে ইচ্ছা করছিল, তাই আমি গ্যাস জ্বালিয়ে চা করতে যাচ্ছিলাম। আমি তো সংসারের কাজ কোনোদিন করিনি, তাই গ্যাসটা জ্বালাতেই আমার দুটো হাত পুড়ে গেল। আপনি এ কি করলেন? আমাকে তো একবার বলতে পারতেন, আমি চা করে দিতাম। আপনার হাতটা একদম পুড়ে ছাই হয়ে গেল। এখানে বসুন, আপনার হাতে মলম লাগিয়ে দিই। এরপর মালতী ও তার শাশুড়ি মিলে গিন্নিমার হাতে মলম লাগিয়ে দেয়। তারপর গিন্নিমাকে নিজের ঘরে দিয়ে আসে। আমি আর কোনোদিন ওই হিটারে হাত দিতে যাব না বাবা। আমি চুরি করতে গিয়েছিলাম বলে আমার এত বড় শাস্তি হলো। ভগবান আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কাজ করব না। গরিবের জিনিস নিতে গিয়েই আমার এই অবস্থা হয়ে গেল। তারপর মালতী চা করে নিয়ে এসে গিন্নিমাকে দেয়। গিন্নিমা চা খেয়ে মালতী ও তার শাশুড়িকে বলে, তোমরা খুব ভালো মানুষ। আজ আমার বিপদে তোমরা যদি না পাশে থাকতে তাহলে হয়তো আমি একাই পড়ে থাকতাম। আমার আর কে আছে বলো? আজ থেকে তোমরা আমার নিজের লোক। এবার থেকে আমরা তিনজনে মিলেমিশে একসঙ্গে থাকবো। এরপর তারা মিলেমিশে একসঙ্গে তিনজনে বসবাস করতে থাকে।